নমস্কার, আমি সঞ্জয় ব্যানার্জি আর আপনারা দেখছেন আমার চ্যানেল সঞ্জয় ব্যানার্জি সাফার ইন্ডিয়া। আজকে আবার আরেকটা ভিডিওতে সবাইকে আমার স্বাগত। গত পর্বে আমি দেখিয়েছিলাম দিল্লির প্রধান দ্রষ্টব্য স্থান। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল অক্ষরধাম টেম্পল, রেড ফোর্ট, বিড়লা টেম্পল, দিল্লি কালীবাড়ি, কুতুব মিনার, ইন্দিরা গান্ধী মেমোরিয়াল। আর আজকে এই পর্বে দেখাবো দিল্লির আরও কিছু দ্রষ্টব্য স্থান, যেগুলো না দেখলে দিল্লির ভ্রমণ কিন্তু অসম্পূর্ণই থেকে যায়। আজকের এই পর্বে দেখে নিন দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান, সেই বিখ্যাত লোটাস টেম্পল, ইন্ডিয়া গেটের মাহাত্ম্য আর ভারতের পার্লামেন্ট হাউস, যা পৃথিবীর সবথেকে বৃহত্তম গণতন্ত্রের মন্দির। সমস্ত তথ্য নিয়ে আসছি আজকের আমার এই বিশেষ পর্ব এবং অন্তিম পর্ব দিল্লি ভ্রমণ তার গাইড নিয়ে। দেখতে থাকুন, শুরু করে দিই আজকের এই দিল্লি পর্বের সেকেন্ড পার্ট। দিল্লির দ্রষ্টব্য স্থানের মধ্যে অন্যতম হচ্ছে লোটাস টেম্পল। এই লোটাস টেম্পল 1986 সালে ডিসেম্বর মাসে তৈরি হয়। পদ্মের মতো আকৃতির জন্য এটি শহরের একটি বিশিষ্ট আকর্ষণ কেন্দ্র হয়ে উঠেছে। আর ধর্ম বা অন্য কোনো যোগ্যতা নির্বিশেষে লোটাস টেম্পল সকলের জন্য উন্মুক্ত। আর এই ভবন 27টি মুক্ত স্থায়ী মার্বেল আচ্ছাদিত পাপড়ি দিয়ে তৈরি, যার 9টি দিকে 3টি করে সাজানো আছে, যার 9টি দরজা একটি কেন্দ্রীয় হলের দিকে খোলা রয়েছে, যার উচ্চতা 34 মিটারের কিছু বেশি। আর লোক ধারণ ক্ষমতা ভেতরে 1300 জন। বাহাই ধর্মমতে বলা হয়েছে যে একটি বাহাই উপাসনালয় সকল ধর্মের মানুষের একত্রিত হওয়ার, চিন্তা করার এবং উপাসনা করার স্থান। ধর্মীয় পটভূমি, লিঙ্গ বা অন্যান্য পার্থক্য নির্বিশেষে যে কেউ মন্দিরে প্রবেশ করতে পারেন এবং উপাসনালয়ে প্রার্থনা করতে পারেন। এখানে উপাসনা পরিষেবার জন্য কোনো নির্দিষ্ট প্যাটার্ন নেই, আর ধর্মীয় কোনো অনুষ্ঠান এখানে অনুমোদিত নেই। লোটাস টেম্পল দিল্লির অন্যতম দ্রষ্টব্য স্থান এবং এখানে শনি রবি বেশ ভিড় হয়। আমরাও রবিবার ছিল, বেশ ভিড় কাটিয়ে আমরা লোটাস টেম্পল ঢুকে ঘুরে আমরা চলে এলাম আমাদের পরবর্তী গন্তব্য ইন্ডিয়া গেট আর পার্লামেন্ট হাউস সাউথ ব্লকের বিভিন্ন জায়গা দেখতে। লোটাস টেম্পল দেখে আমরা চলে এলাম ইন্ডিয়া গেটের কাছে, কিন্তু ইন্ডিয়া গেট না দেখে আমরা বিকেলের সেই পড়ন্ত সূর্যালোকে ছুটলাম দেখতে আমাদের সেই পার্লামেন্ট হাউস দেখতে। ভারতবর্ষের পার্লামেন্ট পৃথিবীর অন্য বৃহত্তম গণতন্ত্রের মন্দির, আর সেই পার্লামেন্ট হাউসে তখন সানসেট হচ্ছে অসাধারণ। ইন্ডিয়া গেট, পার্লামেন্ট হাউস, উপরাষ্ট্রপতি ভবন, সমস্ত অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং এই অঞ্চলেই। এই সাউথ ব্লক আর এই পার্লামেন্ট হাউসের অঞ্চল ভীষণ সুন্দর বিকেলবেলায়। তাই যারা দিল্লি ঘুরতে আসবেন চেষ্টা করবেন এই পার্লামেন্ট হাউস বিকেলের দিকে আসার এবং সেখানকার সানসেট দেখার। এই পার্লামেন্টের হাউসের পেছন দিকে সানসেট দেখবার মতো। আমরাও বিকেলবেলা ইন্ডিয়া গেটে ঢুকে ইন্ডিয়া গেটের থেকে চলে এসেছিলাম প্রথমে পার্লামেন্ট হাউসের এই সানসেট দেখতে। আর রোববার ফাঁকা পার্লামেন্ট হাউস এবং কোনো রকম ভিড় বা নিষেধাজ্ঞা না থাকায় ভীষণ সুন্দর ঘুরেছিলাম এই পার্লামেন্ট হাউস চত্বর। দেখুন এই পার্লামেন্ট হাউসের সানসেট কি অসাধারণ। ভারতের নতুন সংসদ ভবন সেন্ট্রাল ভিস্তা পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে নতুন দিল্লিতে নতুন সংসদ ভবন নির্মিত হয়েছে। 2023 সালের 28শে মে ভবনটির উদ্বোধন হয়। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেঙ্গল তথা রাজদণ্ড স্থাপন করেন এবং সংসদের 2 কক্ষের 1272টি আসন সম্বলিত নবনির্মিত ভবন জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেন। আর পুরনো সংসদ ভবনটি নতুন ভবনের ঠিক বিপরীতে। দিল্লিতে যারা ঘুরতে আসবেন তারা অবশ্যই এই নর্থ ব্লক, সাউথ ব্লক, পুরো দিল্লির এই অংশটা ঘুরে দেখবেন। সব জায়গায় গাড়ি দাঁড়াতে দেয় না, দূর থেকে দেখতে হয়, কিন্তু দেখবার মতো। এই সাউথ ব্লকেই আছে রাষ্ট্রপতি ভবন এবং বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীর সচিবালয়। আর এই নর্থ ব্লকে পার্লামেন্ট হাউস আর সেনা ভবন, এই পুরো এরিয়াটাই দেখতে কিন্তু দুর্দান্ত লাগে।
পার্লামেন্ট হাউস আর এই নর্থ ব্লক সাউথ ব্লক ঘুরে আমরা ফিরে এলাম ইন্ডিয়া গেট, কারণ তখন ইন্ডিয়া গেটে প্রায় সন্ধে নামছে, আর সন্ধ্যের আলোয় ইন্ডিয়া গেটের রূপ ছিল অসাধারণ মায়াবী। দেখবার মতো সেই ইন্ডিয়া গেট অবশ্যই দিল্লিতে এলে ঘুরে দেখুন সন্ধ্যাবেলায়, ভুলতে পারবেন না তার রূপ। চলুন দেখাই সেই ইন্ডিয়া গেট আর শোনাই তার মাহাত্ম্যের ইতিহাস। ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এটি ভারতের রাজধানীর দিল্লির একদম কেন্দ্রস্থলে অবস্থিত, আর প্যারিসের আর্ক দে ট্রিম্পের আদলে 1931 সালে নির্মিত এই সৌধটির নকশা তৈরি করেন স্যার এডউইন লুটিয়েন্স। এর আগে নাম ছিল অল ইন্ডিয়া ওয়ার মনুমেন্ট। প্রথম বিশ্বযুদ্ধ ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরে তৈরি। 2022 সালের 21শে জানুয়ারি বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে ইন্ডিয়া গেটের ছাউনিতে সুভাষচন্দ্র বসুর একটি মূর্তি স্থাপনা করা হবে, আর তার জন্মের 125তম বর্ষের ঠিক দুদিন আগে এই ঘোষণা হয়। আর 23শে জানুয়ারি 2022 সালে পরাক্রম দিবস হিসেবে পালিত হয়, আর নেতাজি সুভাষচন্দ্র বসুর 28 ফুট উঁচু এবং 6 ফুট প্রস্থের একটি 3D হলোগ্রাফিক এই মূর্তি স্থাপন করা হয়। এই ইন্ডিয়া গেটেই আগে ছিল অমর জওয়ান জ্যোতি বা অমর সৈনিকের শিখা, কালো মার্বেল স্তম্ভ দিয়ে তৈরি একটি কাঠামো, যার উপরে উল্টানো রাইফেল ও যুদ্ধের শিরস্ত্রাণ দ্বারা আবৃত 4টি কলস দ্বারা আবদ্ধ, আর প্রতিটি সংকুচিত প্রাকৃতিক গ্যাসের শিখা থেকে স্থায়ী আলো হয়। 1971 সালের ডিসেম্বরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের শহীদ ভারতীয় সেনাদের স্মরণে ইন্ডিয়া গেটের নিচে নির্মিত। 1972 সালের 26শে জানুয়ারি 23তম ভারতের প্রজাতন্ত্র দিবসে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এটি উদ্বোধন করেছিলেন। বর্তমানে অমর জ্যোতির সেই শিখা এখন সেনা ভবনের মিউজিয়ামে স্থানান্তরিত হয়েছে এবং সেটা জাতীয় যুদ্ধ স্মারক হিসেবে রাখা রয়েছে সেনাবাহিনীর মিউজিয়ামে। আর এই ইন্ডিয়া গেট সন্ধেবেলার আলোয় অসাধারণ, দেখবার মতো এখানকার অ্যাম্বিয়েন্স, ভুলতে পারবেন না দিল্লির এই অসাধারণ ইন্ডিয়া গেটের চিত্র সন্ধেবেলায়। দিল্লি ভ্রমণের সবথেকে সুন্দর অংশ ছিল এই সন্ধেবেলা ইন্ডিয়া গেট ভ্রমণ, আর তার পেছন পাশেই সেই নেতাজি মূর্তি। অসাধারণ ইন্ডিয়া গেট, যারা দিল্লি ঘুরতে আসবেন অবশ্যই ঘুরে দেখুন সন্ধেবেলার, কারণ ইন্ডিয়া গেটের সন্ধেবেলার রূপ অসাধারণ, আর এখানকার পরিবেশ তা ততোধিক সুন্দর। দিল্লির সমস্ত দ্রষ্টব্য স্থান ঘুরে দেখার জন্য দুদিন যথেষ্ট, আর এই দুদিন পুরো দিল্লি ঘোরার জন্য আপনি নিজের গাড়িতেও করতে পারেন। গাড়ি ভাড়া পার ডে 2 থেকে 2,500 টাকায় পাবেন, আর না হলে অটো করেও বিভিন্ন অংশ যেতে পারেন। দিল্লির মেট্রো ভীষণ সুন্দর, সমস্ত দ্রষ্টব্য স্থানেরই পাশেই মেট্রো স্টেশন আছে, এবং তাছাড়াও দিল্লির বাসে করে বিভিন্ন হোটেল থেকেও কন্ট্যাক্ট করে বাসে করে পুরো দিল্লি ভ্রমণের ব্যবস্থা আছে। পুরো দিল্লি ঘুরে ভালো করে দেখতে গেলে অবশ্যই 2 দিন লাগে। রেড ফোর্ট, ইন্ডিয়া গেট, লোটাস টেম্পল, অক্ষরধাম টেম্পল বেশ সময় লাগে, আর ইন্ডিয়া গেটের এই পুরো চত্বর সন্ধেবেলা দেখার জন্য সেরা সময়। আর তার সাথে ঘুরে নিতে পারেন পার্লামেন্ট হাউসের পুরো চত্বর, নর্থ ব্লক সাউথ ব্লক। এছাড়াও দিল্লিতে দেখে নেওয়ার জায়গা ছিল আরও হুমায়ুন টুম্ব আর যন্তর মন্তর, যেটা আমরা যেতে পারিনি। বাকি সমস্ত দিল্লির অংশই ঘুরে দেখেছি, তুলে ধরছি আপনাদের সামনে। আর এই সন্ধ্যের নেতাজি সুভাষচন্দ্র বসুর স্ট্যাচু আর ইন্ডিয়া গেট আমাদেরকে মুগ্ধ করে দিয়েছিল। আর আমাদের পরের দিনের গন্তব্য ছিল হরিদ্বার, আর সকালবেলা আমাদের শেষ গন্তব্য ছিল দিল্লির রাজঘাট দর্শন। দিল্লির আরেক অন্যতম শ্রেষ্ঠ আকর্ষণ রাজঘাট, যেখানে গান্ধীজি থেকে আরম্ভ করে বিশিষ্ট ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী সবার সমাধিস্থল। আমরা ইন্ডিয়া গেট দেখে চলে এসেছিলাম হোটেলে, আর পরের দিন সকালে বেরিয়ে পড়েছিলাম হরিদ্বারের জন্য উদ্দেশ্যে। আর যাওয়ার আগে ঘুরে দেখে নিয়েছিলাম রাজঘাট। চলুন দেখাই সেই রাজঘাট বিভিন্ন অংশ।
দিল্লির অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান রাজঘাট। রাজঘাট একটি স্মৃতিসৌধ কমপ্লেক্স, আর এই স্মৃতিসৌধটি প্রথমে মহাত্মা গান্ধীকে উৎসর্গ করা হয়, যেখানে 31শে জানুয়ারি 1948 সালে তার দাহস্থান চিহ্নিত করার জন্য একটি কালো মর্মরের মঞ্চ নির্মাণ করা হয়, আর এর এক প্রান্তে চিরন্তন শিখা রয়েছে। রাজঘাটের এই বৃহৎ পরিসর ভীষণ শান্তির, আর দিল্লি এলে ঘুরে দেখে নিন অবশ্যই রাজঘাট, ভীষণ ভালো লাগবে এই রাজঘাট। এই মুহূর্তে আমরা দিল্লির আর এক অন্যতম দ্রষ্টব্য স্থান, সেটা রাজঘাটে এসে দাঁড়িয়েছে। একটা শান্তির জায়গা রাজঘাট। এখানে আমাদের গান্ধীজি থেকে শুরু হয়েছে, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বিহারী বাজপেয়ী, একটু আগে চরণ সিংয়ের সমাধি, সবকটা এখানেই। সেই রাজঘাট শান্তির জায়গা, দিল্লির অন্যতম সেরা দ্রষ্টব্য স্থান, বিরাট এরিয়া নিয়ে এবং অসাধারণ সুন্দর একটা নিস্তব্ধ নিরিবিলি পরিবেশ দেখবার মতো। চলুন দেখি রাজঘাট। ভারতবর্ষের মহান নেতা ও সুপরিচিত ব্যক্তিত্ব সহ মোট 18 জন সদস্যকে এই স্মৃতিসৌধে দাহ করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য মোহনদাস করমচাঁদ গান্ধী। 30শে জানুয়ারি 1948 সালে তার মৃত্যু হয়, আর তার স্মারকের নাম রাজঘাট। জওহরলাল নেহরু 27শে মে 1964 সালে তার মৃত্যু হয় এবং তার স্মারকের নাম শান্তিবন। লাল বাহাদুর শাস্ত্রী 11ই জানুয়ারি 1966 সালে তার মৃত্যু হয়, আর তার স্মারকের নাম বিজয়ঘাট। সঞ্জয় গান্ধী 23শে জুন 1980 সালে মৃত্যু হয়, যার নাম আছে সঞ্জয় গান্ধীর সমাধি। ইন্দিরা গান্ধী 31শে অক্টোবর 1984 সাল, আর তার স্মারকের নাম শক্তিস্থল। জগজীবন রাম 6ই জুলাই 1986 সমতাস্থল। চৌধুরী চরণ সিং 29শে মে 1987 সাল কিষানঘাট। রাজীব গান্ধী 21শে মে 1991, আর স্মারক স্মৃতির নাম বীরভূমি। অটল বিহারী বাজপেয়ী 16ই আগস্ট 2018 সদেব অটল। রাজঘাটের পরিবেশ ভীষণ শান্তির। এখানের গাছের তলায় বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেওয়া কোনো ব্যাপারই না। ভীষণ সুন্দর এই পরিবেশ, আর চারিদিকে হালকা করে গান চলছে, অসাধারণ অ্যাম্বিয়েন্স। ভীষণ ভালো লাগবে এই রাজঘাট পুরো যদি ঘুরতে পারেন। অনেকটা এরিয়া নিয়ে এই রাজঘাট পুরোটা ঘোরা সম্ভব হয় না, তবু চেষ্টা করবেন বিশেষ করে রাজঘাট, শক্তিস্থল, শান্তিবন, সদেব অটল ঘুরে নেবার। দুর্দান্ত এখানকার পরিবেশ, আর দুর্দান্ত সাজানো গোছানো বাগান মুগ্ধ করে দেবে আপনাকে। দিল্লি ভ্রমণের এটাই ছিল আমাদের শেষ গন্তব্যস্থল। এবার আমাদের বেরিয়ে পড়ার পালা হরিদ্বার, দেবভূমি হরিদ্বারের পথে। সেই পর্ব আসবো আমি আগামী পর্বে। আজকে আমার এই দিল্লি ভ্রমণের সম্পূর্ণ তথ্য শেষ হলো। আমি দিল্লি ভ্রমণ দুদিনে দেখানোর চেষ্টা করেছি, দিল্লির সমস্ত দ্রষ্টব্যস্থান, কীভাবে ঘুরবেন, কোন কোন জায়গায় কবে কীভাবে যেতে হয়, পুরো তথ্যই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি দিল্লির বেস্ট কিছু দ্রষ্টব্যস্থান নিয়ে। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করুন, আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। আমার এই পর্ব আজকে এখানেই শেষ। আবার দেখা হচ্ছে আগামী পর্বে, নতুন গন্তব্য, নতুন জায়গায়। ভালো থাকবেন। আজকের মতো আমার এই এপিসোড এখানেই শেষ। গুড নাইট।